আমার জন্মের আগের ঘটনা, যে আমি আমার নানুর কাছ থেকে শুনেছিলাম। মুক্তিযুদ্ধের সময় আমার বাবা মা প্রাণ ভয়ে নিজের জন্মস্থান কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা হতে পালিয়ে বান্দরবান জেলার আলীকদম উপজেলায় স্থানান্তরিত হয়। বলে রাখা ভালো যে এর আগে আমার নানুর বাড়ির সবাইও প্রাণ ভয়ে আলীকদম উপজেলায় চলে যায়, কারণ আলীকদম পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে পাকিস্তানি হানাদার বাহিনীরা তেমন তৎপর ছিল না। সে সুবাদে আমার মা বাবা আলীকদম চলে আসে। তখন আলীকদমের বেশিরভাগ স্থানীয়রা ছিল ট্রাইবাল। তাদের কথায় বাঙালিদের চলতে হতো। তারা প্রথমে নানুদের বাসস্থান ও পরবর্তীতে আমার বাবা মায়ের বাসস্থান নির্ধারণ করে দেয়। নানুরা আমাদের আগে যাওয়ায় তাদের জন্য যে বাসস্থান নির্ধারণ করা হয়েছিল সেটি লোকালয় থেকে বেশ দূরে ছিল, যেখানে যাতায়াতের পথ ছিল ও আশেপাশের 4টা বাঙালি পরিবার ছিল বিধায় নানুদের কোনো অসুবিধা হয়নি। কিন্তু আমাদের জন্য যে বাসস্থানটা নির্ধারণ করা হয় তা ছিল লোকালয় থেকে অনেক দূরের জঙ্গলে, যেখানে যাতায়াতের কোনো পথ ছিল না। বাবা এ নিয়ে প্রতিবাদ করলে বাবাকে বলা হয়, আপনি লোকালয়ের আশেপাশে থাকতে পারবেন, তাতে কেউ আপনাকে বাধা দেবে না, কিন্তু লোকালয়ের আশেপাশের জায়গাগুলো তো ব্যক্তি মালিকানাধীন, এগুলোতে থাকতে হলে আপনাকে জায়গা ক্রয় করতে হবে। বাবার হাতে তখন টাকা না থাকায় বাবা মা বাধ্য হয়েই ওই জঙ্গলের জায়গায় বাসা তৈরি করে থাকতে শুরু করে। বাবা এবং মা দিনরাত পরিশ্রম করে মাটির দেয়াল, ওপরে গাছের ছাউনি, কোনো মতে থাকার জন্য একটা বাসা তৈরি করে ফেলে। একটা সময় লোকালয় থেকে আমাদের বাসায় আসা যাওয়ার একটাই পথ ছিল, তা হলো ওই ছোট্ট একটা পাহাড়ি ঝিরি। বাবা প্রতিদিন জঙ্গলে গিয়ে গাছ কেটে এনে বাজারে বিক্রি করত। আমাদের বাড়ি থেকে কিছু দূরে একটা বড় লেক ছিল, বর্তমানে এটাকে অনেকে মায়া লেক নামে চিনে থাকবেন। মাঝে মধ্যে বাবা সে লেকে গিয়ে মাছ শিকার করত। আলীকদমে বাবা স্থানীয়দের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলে গাছ কেটে ও মাছ শিকার করে ভালো রোজগার হওয়ায় বাবা আবার চকরিয়া চলে যাওয়ার সিদ্ধান্ত মাথায় নিয়ে আসে। সে ঘরে জন্মগ্রহণ করে আমার বড় ভাই, আমার মেজ বোন ও আমি। এভাবে আমাদের হাসি খুশি পরিবারের দিন চলতে থাকে। কিন্তু এই খুশি বেশি দিন স্থায়ী হয়নি আমাদের কপালে। আমার বয়স তখন 5 বছর, আমার মেজ বোনের বয়স তখন 7 বছর ও আমার বড় ভাইয়ের বয়স 8 বছর এবং সাল হল 1980। বাসা থেকে লোকালয়ে আসা যাওয়া করার জন্য যে ঝিরির পথ আমরা ব্যবহার করতাম সে পথে ছিল একটা বিশাল ঝাড়াইল গাছ। ওইখানকার স্থানীয়দের কাছে বাবা শুনেছিল যে সেই গাছে বসবাস করত এক ভয়ঙ্কর জিনের পরিবার, কিন্তু বাবা মা কোনোদিনই সেরকম কিছুই দেখেনি। এমনকি বাবা রাতে সেই ঝিরি দিয়ে বাসায় যাওয়ার সময় আসার সময় সেই গাছে কোনোদিন অস্বাভাবিক কিছু লক্ষ্য করেনি। তাই বাবা আদিবাসীদের কথায় তেমন কোনো গুরুত্ব দেননি। এভাবে কোনো একদিন বিকেলে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য বাবা চাপ অনুভব করে। বাবা কোনো চিন্তা না করে সেই ঝাড়াইল গাছের কাছে যায়। ঠিক তখনই এক পুরুষ গাছটির থেকে বের হয়ে এসে তাকে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু ততক্ষণে বাবা সেখানে বসে পড়েছিল প্রায়। লোকটি এবার তার সামনে আসে। বাবা লক্ষ্য করলেন তিনি এর আগে সেই লোকটিকে কোনো দিন এই এলাকায় দেখেননি। লোকটি বাবাকে বলতে লাগলো, আমি তোমাকে এখানে বসতে নিষেধ করেছিলাম, তুমি কোনোদিন কাউকে বলবে না, বললে তোমার অনেক বড় ক্ষতি হবে। এই বলে লোকটা এক লাফে গাছটির উপরে চলে যায় এবং বাবা তাকে আর খুঁজে পায় না। এটি দেখে বাবা খুব ভয় পেয়ে গেল ও বাজারে না গিয়ে বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে বাবার শরীরে প্রচন্ড জ্বর চলে আসে। মা কি হয়েছে জানতে চাইলে বাবা তাকে কিছুই বলেনি, কিন্তু রাত হতেই বাবার শরীর আরো খারাপ হতে শুরু করে। মায়ের জোরাজুরিতে বাবা তার কাছে হার মানে মাকে বিকেলে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। মা তখন বাবাকে অনেক বকাবকি করতে থাকে এবং বলে, তুমি কেন এটা আমাকে বললে না? আগে বললে তোমার শ্বশুরকে এতক্ষণে ডেকে এনে আমি কিছুটা ঝাড়ফুঁক করতে পারতাম। বলে রাখা ভালো, বাবার শ্বশুর অর্থাৎ আমার নানু কিছুটা কবিরাজি চিকিৎসা জানত। রাত বেশি হয়ে যাওয়ায় মা চিন্তা করল নানুকে কালকে সকালে ডেকে নিয়ে আসবে, কিন্তু সে রাতে আমাদের জন্য কি অপেক্ষা করছিল তা আমাদের কারোরই জানা ছিল না। আমার যদিও সে রাতের ঘটনা সম্পূর্ণ মনে নেই, পরবর্তীতে বড় হওয়ার পর পুনরায় নানুর কাছে বিস্তারিত শুনেছিলাম। সে রাতে আমরা সবাই ঘুমিয়ে পড়ার পর গভীর রাতে আমার মায়ের ঘুম ভেঙে যায় চিৎকার চেঁচামেচিতে। মা লক্ষ্য করল বাবা এমন সব ভাষায় কথা বলছে যা আগে কখনো তিনি শোনেননি। বাবা অনবরত চিৎকার চেঁচামেচি করে যাচ্ছিল, মুখ দিয়ে কি যেন সব বলছিল যা মায়ের একেবারেই বোধগম্য নয়। কিছুক্ষণ পর মা লক্ষ্য করল বাবা একদম শান্ত হয়ে গেছে। মা বাবার কাছে যেতেই বলতে লাগলো, আমাকে নিয়ে যেতে এসেছে, আমার হাতে আর বেশি সময় নেই। কিছুক্ষণ পর মা বুঝতে পারল যে আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ একদম নির্জন হয়ে উঠেছে, যেখানে ঝিঝি পোকা জোনাকি পোকার আওয়াজে মনোমুগ্ধকর হয়ে উঠত চারপাশ। সেখানে এমন নিস্তব্ধ পরিবেশ
মায়ের শরীর ভারী হয়ে উঠল। মা নিজের বুকে ধরফর আওয়াজ অনুভব করতে পারলেন। মা বুঝতে পারলেন কোন একটা বিমানের মতো শাঁসা শব্দ করে আমাদের বাসার চালের উপর এসে বসল। সেটা আমাদের চালের উপরে হাঁটাহাঁটি করছে। ওই জিনিসটা আসার সাথে সাথে বাবা অজ্ঞান হয়ে গিয়েছিল। কে এখানে? কে? মা এমন প্রশ্ন ছুড়ে দেওয়ার সাথে সাথে সেটা চাল থেকে ওই জিনিসটা বলতে শুরু করলো যে সে নাকি তাকে চিনবে না, সে নাকি ওই ঝাড়াইল গাছে বসবাস করে। এবং সে বলে, তোর যেমন স্বামী সন্তান আছে, আমারও এক স্ত্রী, এক ছেলে, এক মেয়ে রয়েছে। এমনকি আমার ছোট মেয়ে প্রতিদিন তোর ছোট ছেলের সাথে খেলাধুলা করতো, যা তুই জানিস না। তাই আমরা তোর পরিবারের কোনোদিন ক্ষতি করার চিন্তা করিনি। এমনকি তোর মেজ মেয়েকেও 2 দিন বড় বিপদ থেকে রক্ষা করেছি, যা তুই জানিস না। কিন্তু আজকে তোর স্বামী আমাদের বাসার সামনে যা করলো সেটা আমাদের সমাজের জন্য খুব অন্যায়। এটা বলে সে আমার কথা রাখেনি। তাকে বারণ করা সত্ত্বেও সে সেখানে বসে পড়ে। এর শাস্তি তাকে অবশ্যই পেতে হবে। এই বলে জিনটা আবারও শাঁ শাঁ শব্দ করে চলে যায়। যাওয়ার আগে জিনটা মাকে ওয়ার্নিং দিয়ে গিয়েছিল এই সম্পর্কে কে যেন কিছু না জানে। এভাবে রাত কেটে যাওয়ার পরদিন সকালেই আমার বাবা মারা যায়। এমন আকস্মিক মৃত্যুতে আমার দাদু ও নানুর বাড়ির সবাই হতবাক হয়ে যায়। সবাই আমার মাকে জোরাজুরি করতে থাকে মৃত্যুর মূল কারণ সম্পর্কে জানাতে, কিন্তু মা কোনো মতে সবাইকে মিথ্যা বলে ঘটনা থামাচাপা দেয়। দাদুর বাড়ির সবাই চলে গেলে আমরা কয়েকদিনের জন্য নানুর বাড়িতে থাকার জন্য চলে যাই। মা সবাইকে বোঝাতে পারলেও আমার নানু কিন্তু কোনো মতে তার মেয়ের কথা বিশ্বাস করেনি, কারণ একজন বাবা তার মেয়ের চোখ দেখলে বুঝতে পারে সে সত্যি বলছে না মিথ্যা বলছে। নানু মাকে প্রেসার দিতে থাকে যেন মা সব ঘটনা খুলে বলে। নানু মাকে অভয় দিতে থাকে, বলে তোর কোনো ক্ষতি হবে না, তুই শুধু সত্যি কথা বল। নানুর অভয় পেয়ে মা নানুকে সমস্ত ঘটনা খুলে বলে। ঝাড়াইল গাছের জিনের কথা শুনে নানুর মুখ বিষণ্ণ হয়ে যায়। তিনি বলতে থাকেন, ওই জিনগুলো খুবই শক্তিশালী জিন। এদের শক্তির কাছে পেরে ওঠা কারো পক্ষে সম্ভব নয়। এরা ওই গাছে বসবাস করছে 300 বছর ধরে। আমি যতদিনের সমাধান করতে না পারি ততদিন তোরা ওই বাসায় যাবি না। সেদিন রাতে নানু তার বাসায় থাকা একটি জিনের সাহায্য নেওয়ার চেষ্টা করে। অনেক চেষ্টার পরে সেই জিনটি আসলে নানু তার কাছে আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনার কারণ জানতে চায়। জিনটি বলে, আমি তখন বিস্তারিত কিছু জানি না, তবে আমি কালকে এই ঘটনার বিস্তারিত জেনে আপনাকে জানাতে পারবো। এর পরের দিন জিনটি এসে বিস্তারিত বলা শুরু করে। এর আগেও আপনাকে ঝাড়াইল গাছের বড় জিনের ব্যাপারে বলেছিলাম, যারা এলাকার সবচেয়ে শক্তিশালী ও পুরনো পরিবার। এখন আবার বলছি, আপনার জামাই আর মেয়ে যখন থেকে সে ঘরে বাস করা শুরু করে তখন থেকে সে জিন ও তার পরিবার তাদের উপর নজর রাখছিল। জিনটি আমার মাকে বলেছিল, আপনার মেজ মেয়ের বয়স যখন 5 বছর তখন সে দুপুরে আপনাদের বাড়ির আশেপাশে জঙ্গলে ঘুরে বেড়াতো। সে সময় জঙ্গলের এক জিন আপনাদের মেয়েকে পছন্দ করে। সে জিনটি আপনাদের মেয়েকে 2 বার তাদের রাজ্যে নিয়ে যেতে চেয়েছিল, কিন্তু ঝাড়াইল গাছের সেই জিনগুলো 2 বারই আপনার মেয়েকে রক্ষা করে। এর বেশ কিছু কারণও ছিল বটে। সেই জিনের ঘরে জন্ম নেয়া ছোট মেয়েটি আপনার ছোট ছেলের সাথে বড় হচ্ছিল। তারা 2 জন একে অপরের সাথে খেলাধুলা করত এবং আপনার জামাই যে কাজটি করেছে তাকে বারণ করা সত্ত্বেও যখন কথা শুনি তখন রাগান্বিত হয়ে ওঠে এবং আপনার হাজবেন্ডকে মেরে ফেলে। এখন সমস্যা হলো যে সেই জিনটি আপনাকে বলেছিল তাদের কথা কাউকে না বলতে, কিন্তু আপনি আপনার বাবাকে বলে দিলেন। এখন সেই জিনটি আপনার ও আপনার ছেলে মেয়েদের পেছনে পড়ে থাকবে। এর থেকে পরিত্রাণের কোনো উপায় আমার জানা নেই। এই বলে জিনটি চলে যায়। এটা শোনার পরের দিন রাতে নানু আরেকটা শক্তিশালী জিনের সাহায্য খোঁজে। জিনটি সাহায্য করার আশ্বাস দিয়ে চলে যায়। 2 দিন পর জিনটি নানুর বাসায় এসে হাজির হয় এবং বলে, আমি আপনার সমস্যার কোনো সমাধান করতে না পারায় আমি আমার ওস্তাদের সাহায্য খুঁজি। এবং ওস্তাদকে জিজ্ঞেস করায় সে বলেছিল তিনি নাকি গারাঙ্গিয়া মাদ্রাসার ছাত্র ছিল, সেখানে বড় হুজুর তার ওস্তাদ। ওস্তাদের কাছে এই সমস্যাটা নিয়ে গেলে ওস্তাদ কিছু নিয়ম বলে যা শামসুল আলমের মনে নেই বর্তমানে। জিনটি সেই নিয়মগুলো বলেও ওস্তাদের দেয়া 4টি শক্তিশালী তাবিজ দেয় আমাদের 4 জনের জন্য। জিনটি বলে এই তাবিজগুলো সবাই একসাথে পড়বে এবং যতদিন সবার বয়স 49 না হয় ততদিন এই তাবিজগুলো পড়ে থাকতে হবে। এই বলে জিনটি চলে যায়। তার কথা মতো আমরা তাবিজগুলো পড়ে নেই এবং সে বাসায় আবার চলে যায়। বাসায় চলে যাওয়ার দিন রাতে মা খেয়াল করে জিনটি আবার আগের মতো বিমানের মতো শাঁ শাঁ শব্দ করে আমাদের সামনে এসে হাজির হয়েছে। সে বলতে থাকে, তুইও তোর স্বামীর মতো কথা রাখলি না, তোকেও তোর স্বামীর কাছে পাঠিয়ে দিতে হবে। তবে তোর ছোট ছেলের প্রতি আমার মেয়ের নজর আছে, তাকে আমাদের সাথে নিয়ে যাব। তোর মেজ মেয়েকেও আমরা রক্ষা করব না।
তাকেও সুযোগ পেলে আমি নিয়ে যাব এবং জঙ্গলের ওই জিনকে দিয়ে আসব। এই বলে জিনটি শাঁ শাঁ শব্দ করে চলে যায়। পরদিন মা নানুকে গিয়ে কালকে রাতের ঘটে যাওয়া ঘটনা বলে। নানু মাকে অভয় দিয়ে বলে, এখন সে শুধু তোদের ভয় দেখাচ্ছে, তাবিজ থাকাকালীন সে কোনো ক্ষতি করতে পারবে না। মা নানুর কথা শুনে কিছুটা স্বস্তি নিয়ে বাসায় চলে আসে। এর কিছুদিন পর আমার মেজ বোন তার খালার সাথে শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। মেজ বোনের বয়স তখন ছিল 7 বছর। 3-4 দিন বেড়ানোর পর সে মামার সাথে নানুর বাড়ি চলে আসে। সেদিন বিকেলে মামা তাকে বাসায় ছেড়ে দেওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। আমার মেজ বোন সেই ঝাড়াইল গাছের কাছে আসলে লক্ষ্য করল যে সে গাছ থেকে তাকে কেউ সুমি সুমি বলে ডাকছে। আমার মেজ বোনের নাম সুমি ছিল। সুমি গাছের দিকে তাকাতে দেখতে পায় এক মধ্যবয়সী লোক, তার সাথে এক মহিলা, এক মাঝবয়সী ছেলে ও একটি ছোট মেয়ে, সবাই তাকে একসাথে ডাকছে ও বলছে, আজকে আমরা তোমাকে নিতে আসব, তুমি রেডি হয়ে থেকো। সুমি মামাকে বলল, মামা ওরা আমাকে ডাকছে কেন? মামা গাছের দিকে তাকিয়ে ও আশেপাশে তাকিয়ে চোখ বুলিয়ে নিয়ে বলে, কে ডাকছে তোমাকে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না, কারো আওয়াজও শুনতে পাচ্ছি না। সুমি গাছের দিকে আঙুল তাক করে বলল, ওরা ডাকছে। মা বলল, এখানে কেউ নেই, তুমি ভুল দেখছো। এই বলে সুমিকে বাসায় দিয়ে আসে এবং রাতে মামা তার বাসায় ফেরত চলে যায়। মামা ও সুমি মাকে বিকেলে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা বলে দেয়। মা কিছুটা ভয় পেয়ে তাড়াতাড়ি সুমির গলার তাবিজটা আছে কিনা চেক করে, কিন্তু তাবিজটি ঠিক জায়গায় ছিল। মা তখন ভাবে হয়তো তাদের আবার ভয় দেখানোর চেষ্টা চলছে। মা সুমিকে বলল, ওসব কিছু না, ওরা এমনি তোর সাথে দুষ্টুমি করছিল। কিন্তু সুমি মনে মনে কিছুটা ভয় পেয়েছিল এবং সেদিন রাতে তার জ্বর চলে আসে। মা সেদিন রাতে স্বপ্নে দেখে একটি লোক আবার তার সামনে শোঁ শোঁ শব্দে এসে উপস্থিত হয়। মা সেদিন স্বপ্নে জিনটির আকৃতি দেখে। আকৃতি বললে ভুল হবে, কারণ সে সম্পূর্ণ মানুষই ছিল। তাকে দেখে ভয় পাওয়ার কোনো কারণ ছিল না, এমন মন্তব্য আমার মায়ের। মানুষরূপী সেই জিনটি মাকে বলেছিল, আজ তোর মেয়ের শেষ রাত, আজকে সুমিকে ভালো মতো দেখে নে, কারণ কালকে থেকে আর তোদের সুমিকে দেখতে পারবি না। এটা বলে সাথে সাথে তার ঘুম ভেঙে যায়। মা দুঃস্বপ্ন ভেবে উড়িয়ে দেয়। সেদিন সকালে আমাদের বোন ঘুম থেকে ওঠে না। মায়ের অনেক ডাকাডাকির পর সে ঘুম থেকে ওঠে না। পরে একজন গ্রাম্য চিকিৎসক ডেকে আনার পর জানতে পারলাম আমার বোন আর জীবিত নেই। একমাত্র বোনের মৃত্যুতে আমার দাদু ও নানুর বাড়িতে সবাই শোকাহত। দুজনের এমন আকস্মিক মৃত্যুতে ব্যাপারটা এখন প্রশাসন ও পার্বত্য জেলার সেনাবাহিনীর জোন পর্যন্ত যায়। 2 মাস অনেক কষ্টের পর পুলিশ কোনো কুল কিনারা করতে না পেয়ে মামলার রফা দফা করে দেয়। এই 2 মাসে আম্মু প্রায় পাগল হয়ে গিয়েছিল। বোনের মৃত্যুর পর আমরা নানুর বাসায় চলে গিয়েছিলাম, কারণ আম্মু তখন বাসার কোনো কাজ করত না, এমনকি রান্নাও করত না, যার কারণে নানু আমাদের সবাইকে নানুর বাসায় নিয়ে যায়। নানু সুমির সাথে ঝাড়াইল গাছে নিয়ে ঘটে যাওয়া ঘটনা মামার কাছে শুনেছিল, তাই নানু সিদ্ধান্ত নেয় তিনি আবার তার বন্ধু জিনের সাহায্য নেবে, যিনি তাবিজ ও নিয়ম শিখিয়ে দিয়েছিলেন। এভাবে কোনো একদিন রাতে সেই জিনকে আবারও হাজির করা হয়। সুমির মৃত্যুর কারণ জানতে চায়। জিনটি বলে, সুমি তার খালার সাথে শ্বশুর বাড়িতে যখন বেড়াতে যায় তখন সুমি সমবয়সী কয়েকজনের সাথে দুষ্টুমির ছলে তার গলার তাবিজ খুলে ফেলে ও বন্ধুদের হাতে দেয়। সেই বন্ধুদের একজন ছিল ছদ্মবেশী জঙ্গলের ওই জিন। জিন সুমিকে পছন্দ করেছিল। সেই জিন তাবিজটি হাতে নিয়ে পরিবর্তন করে আবার সুমিকে দিয়ে দেয়। সুমির বয়স তখন কম হওয়ায় সেই ব্যাপারটি সে বুঝতে পারেনি। আচ্ছা, এইখানে গল্প এই ঘটনা পড়তে পড়তেই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। সেটি হচ্ছে, জিন যদি ছদ্মবেশী হয়ে থাকে, বাচ্চা যখন খেলছিল, তাবিজ থাকলে জিন কাছে আসতে পারবে না, তাহলে জিন তাবিজটা নিল কিভাবে? এই প্রশ্নের উত্তর আপনি অবশ্যই কমেন্ট সেকশনে দিয়ে দিবেন। তার গলায় তো তাবিজই ছিল, সুতরাং তাবিজটি খুলে নিতে পারলো কিভাবে? কারণ তাবিজই তার রক্ষা কবচ। তারপর আবার সেই তাবিজ পরিবর্তন করে দিল কিভাবে? এটা আমার বুঝতে একটু সমস্যা হয়েছে। যাই হোক, আমি আবারও পড়ে যাচ্ছি। পরবর্তীতে জঙ্গলের জিন ও ঝাড়াইল গাছের জিন সুমির ক্ষতি করে তাকে মেরে ফেলে। জিনটি আরো বলে, আপনাদের যে 4টি তাবিজ দিয়েছিলাম তা ছিল শক্তিশালী পারিবারিক বন্ধন তাবিজ। এখন একটি তাবিজ হারিয়ে যাওয়ায় বাকি 3টি তাবিজের শক্তিও কমে গেছে। উপায় হিসেবে নানুকে বলে, আপনার মেয়েকে হয়তো তারা ছাড়বে না, আপনার নাতিদের যদি বাঁচাতে চান তাহলে তারা যেন আর কোনোদিন এই ঘরে না যায়। এই বলে জিনটি সালাম দিয়ে চলে যায়। জিনটির কথা মতো আমাকে আমার বড় ভাইকে নানু চকরিয়ায় আমার দাদুর বাড়ি পাঠিয়ে দেয়। ওইখানে 1 বছর কেটে যাওয়ার পর বড় ভাই ফুপা ফুপুর সাথে পাকিস্তান চলে যায়। এভাবে আরো 1 বছর কেটে যাওয়ার পর খবর আসে আমার মা দুনিয়ায় নেই।
তিনিও আমার বাবা বোনের মতো এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। আমার বয়স তখন 7 বছর। আমার বয়স কম হয়, আমি তখন এইসব বিষয় সম্পর্কে অবুঝ ছিলাম। আম্মুকে দেখতে গিয়ে আমি শুধু কান্না করেছিলাম, এটুকুই আমার মনে আছে। দাদু আম্মুর মৃত্যুর কারণ জানতে চাইলে নানু বলতে শুরু করে, শামসুল আলম ও তার বড় ভাই যাওয়ার পর মিনুকে আমরা সৈয়দ নামে একজনের সাথে বিয়ে দিয়ে দিই। মিনু আমার মায়ের নাম। সৈয়দ ছিল একজন দিনমজুর, তার থাকার কোনো জায়গা ছিল না, তাই আমি জঙ্গলের ওই বাসায় মিনু আর সৈয়দের থাকার ব্যবস্থা করে দেই। এইভাবে তাদের দিন চলতে থাকে। কয়েক মাস কেটে যাওয়ার পর ঝাড়াইল গাছের জিনগুলো আবার মিনুকে জ্বালাতন করতে থাকে। সে জিনগুলো নাকি প্রতিদিন স্বপ্নে এসে মিনুকে নানা রকম হুমকি দিত। সৈয়দ ও মিনু ওই বাসায় কোরআন তেলাওয়াত করলে তারা লক্ষ্য করত কে ঘাড় ধরে তাদের চেপে ধরে আছে। সুন্দর মতো নামাজ পড়তে পারত না, নামাজে দাঁড়ালে কে যেন ধাক্কা দিয়ে ফেলে দিত। এইসব যন্ত্রণা সহ্য করতে না পেরে তারা ওই বাসা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা জঙ্গলের আরেক জায়গায় আগের মতো আরেকটা ঘর তৈরি করে ওইখানে থাকতে শুরু করে। আমিও তাদের কিছু দোয়া দুরুদ শিখিয়ে দিই, কিন্তু ওই জিনগুলো তাদের সাথে ওইখানে রেহাই দেয়নি। ওই বাসায় তারা অত্যাচার শুরু করে এবং তারা শরীর সবসময় বন্ধ করে রাখতে হতো। এভাবে চলতে চলতে তারা এই ব্যাপারটির সঙ্গে খাপ খাইয়ে নেয়। কিন্তু কিছুদিন আগে বর্ষার সময় মিনু পানি আনার জন্য বাসার নিচে যায়। বলে রাখা ভালো যে ওই বাসাটা কিছুটা পাহাড়ের ওপরে ছিল, পানি আনতে পাহাড়ের নিচে যেতে হতো। তখন মিনু পা পিছলে ওপর থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে যাওয়ার সময় মিনু খেয়াল করেছিল তার তাবিজটা একটা খুঁটির সাথে আটকে আছে, ওইখানে গেঁথে আছে। পিছিল পাহাড় বেয়ে পড়ায় মিনু তেমন কোনো আঘাত লাগেনি, কিন্তু মিনু তাবিজ খোঁজার জন্য ওই স্থানে গিয়ে দেখে তাবিজ নেই। এতে মিনু কিছুটা ভয় পায় এবং সে আগের মতো ভয় পেত না, যার কারণে সে এটাকে তেমন গুরুত্ব দেয়নি। ওই জিনগুলো আবারও তখন বিমানের মতো করে আসে এবং তাদের টিনের চালে এসে বসে। যখন জিনগুলো আসতো তখন মিনু অজ্ঞান হয়ে যেত। এভাবে মিনু আস্তে আস্তে দুর্বল হতে থাকে, কারোর সাথে কথা বলতো না, এমনকি এমন অবস্থা হয়েছিল যে নিজের স্বামী ছাড়া আর কাউকে চিনত না। এভাবে চলতে চলতে কালকে সে মারা যায়। আম্মুর দাফনের পর দাদু আমাকে নিয়ে চকরিয়া চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। তখন আমি কেন যেন বেঁকে বসি। আমি বলি, আমি দাদুর সাথে যাব না, আমি নানু মামাদের সাথে থাকবো। দাদু আর আমাকে তার সাথে নিয়ে আসার জন্য জোরাজুরি করেননি। তিনি নানুকে বলেন, আচ্ছা বেশ, শামসুল না হয় এখানেই থাকুক কয়েকদিন, পরে আপনি দিয়ে আসবেন আর কি। নানুও হ্যাঁ সম্মতি দেয়, কিন্তু পরবর্তীতে আমি আর দাদুর বাড়ি ফেরত যাইনি, কারণ আমার নানুর বাড়িতে বেশি ভালো লাগতো। দাদু ও চাচা 2 বার আমাকে নিতে এলেও আমি কোনো মতে যেতে রাজি হইনি তাদের সাথে। এটুকু পর্যন্ত আমি নানু থেকে শুনেছিলাম। এখন আসি আমার ঘটনায়। ছোটবেলা থেকে আমি নাকি শান্ত স্বভাবের ছিলাম, বিশেষ প্রয়োজন ছাড়া নাকি তেমন কান্না করতাম না। আম্মু আমাকে এক জায়গায় বসিয়ে সারাদিন সেই স্থানেই বসিয়ে রাখতো, আমি খেলা করতাম একা একা। আম্মু আব্বু এই ব্যাপারটা নাকি স্বাভাবিকভাবে ধরে নিয়েছিল, কিন্তু ঝাড়াইল গাছের ঘটনার পর সবাই বুঝতে পারে আমি সারাদিন কার সাথে খেলা করতাম। তবে এই সব ব্যাপার বন্ধ হয়ে যায় তখন থেকে, যখন আমরা তাবিজ ব্যবহার শুরু করি। তবে নানুর বাসায় কিছুদিন থাকার পরে সবাই লক্ষ্য করে আমার সাথে সেই তাবিজটি আমার গলায় নেই। এটি কিভাবে হারিয়ে গিয়েছিল আমি নিজেও জানি না। এর কয়েক বছর পরের ঘটনা। তখন আমি একটা হেফজোখানায় পড়ি। মাসে 2 বার করে নানুর বাসায় যেতাম। এভাবে কোনো একদিন নানুর বাড়ি যাওয়ার জন্য রওনা দিয়েছিলাম। সন্ধে হয়ে যাওয়ায় তখন বন্ধুরা যেতে বারণও করেছিল, কিন্তু আমি তাদের কথা না শুনেই হাঁটা দিলাম। তখন ছিল শীতকাল। বাসায় আসার পথে ইশার নামাজও পড়েছিলাম, কিন্তু তখন শুধু আর কিছু পথ বাকি ছিল বাড়ি থেকে। বাসায় আসার পথে কোনো একটা ছোট বিল পড়ে। বিলের পরেই আমাদের সেই গ্রাম, সেখানে নানুর বাসা। শীতকাল হলেও তখন তেমন কোনো বেশি কুয়াশা ছিল না। বিলের কাছে আসতে একটা জিনিস লক্ষ্য করলাম। একটা বড় সাদা ধবধবে কি জিনিস যেন আসমান থেকে বিলে নামছে। সেটা কাগজ ছিল নাকি শাড়ি তা আমি ভালোভাবে খেয়াল করিনি। সেই সাদা জিনিসটা বিশাল ছিল, এত বিশাল যে তার শুধু নিচের অংশটি আমি দেখতে পাচ্ছিলাম। ওপরের অংশটা এত অসীম ছিল যে আমি শুধু তাকিয়েছিলাম, কিন্তু ওপরের অংশটা দেখা যাচ্ছিল না। মনে হচ্ছে ওই সাদা জিনিসটির শুরু আছে শেষ আসমানে। কিন্তু দেখতে দেখতে সেই জিনিসটি মাটিতে পড়ে গেল এবং ছোট একটা বিড়ালের রূপ নিল। বিড়ালটি এত সুন্দর ছিল যে আমি আপনাকে বুঝিয়ে বলতে পারবো না। সেই বিড়ালটি বিলের মধ্যে একটা পাওয়ারফুল এনার্জি লাইটের মতো আলো হয়ে চলছিল। কিন্তু কিছু সময় পর লক্ষ্য করলাম বিড়ালটি আস্তে আস্তে হালকা কুয়াশার মধ্যে মিলিয়ে গেল। এতক্ষণ আমি যে ব্যাপারটি উপভোগ করছিলাম, বিড়ালটি চলে যাওয়ার পর সেই ব্যাপারটি আমি আর উপভোগ করতে পারলাম না।
ব্যাপারটি আমার মনে ভয়ের জন্ম দেয়। আমি এক দৌড়ে বাসার সামনে এসে নানু বলে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যাই। পরের দিন যখন আমার জ্ঞান আসে তখন আমি বাসার সবাই আমার দিকে তাকিয়ে আছে দেখি এবং সবাই অপেক্ষা করছিল যে কখন আমার জ্ঞান আসবে। জ্ঞান আসার পর আমি নানুকে সবকিছু খুলে বলি। নানু আর কোনোদিন রাতে বাসায় না আসার জন্য বারণ করে দেয়। এর কয়েক বছর পরের ঘটনা। আমার বয়স তখন 14 কি 15। আমি তখন হেফজোখানায় পড়তাম। ছুটিতে বাড়ি গিয়েছিলাম। কোনো একদিন বাজার থেকে বাড়ি আসার পথে ওই বিলের কাছে এসে দেখি এক অপরূপ সুন্দরী মেয়ে আমার সাথে তাল মিলিয়ে হাঁটছে। তাকে দেখে আমার মনে হচ্ছিল যেন আমি অনেক বছর ধরে তাকে চিনি, কিন্তু মনে করতে পারছি না তাকে কোথায় দেখেছি। সে আমাকে দেখে বলল, কেমন আছেন? আমি তো হতবাক। আমি বললাম, আমি ভালো আছি, কিন্তু আপনাকে তো আমি চিনতে পারলাম না। তিনি বললেন, আমি আপনাকে চিনি, আপনার মামা নানুদেরও চিনি। আমি আপনার নানুর বাড়ির পর যে গ্রাম আছে সেখানে বসবাস করি। ততক্ষণে বাড়ি চলে আসায় আমি তার থেকে আলাদা হয়ে গেলাম। এর কয়েকদিন পর তার সাথে আমার আবার দেখা হলো। এবার আমি সাহস করে তার নাম জিজ্ঞেস করি। তিনি বললেন তার নাম কারিমা। আমার গ্রামের পরের গ্রামে জঙ্গলের দিকে তার ঘর। ঘরে কে কে আছে জিজ্ঞেস করলে সে বলে, আমার বাবা, মা, বড় ভাই ও আমি। তার সম্পর্কে আরো জানতে চাইলে সে বলে, বাবা দিনমজুরি করে। বাবার সাথে তার বড় ভাইও দিনমজুরি করে। সে আর তার মা ঘরের কাজ করে। আস্তে আস্তে তার সাথে আমার যোগাযোগ বেড়ে গেল। তাকে কেন জানি আমার খুব পছন্দ হচ্ছিল। তার জন্য আমি হেফজোখানা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম। নানু ও মামাদের আদরের ছিলাম, তাই কেউ কিছু বলেনি। অনেক সময় হয় না এমন যে আপনি অনেক বছর যাবৎ কাউকে চিনতেন, কিন্তু হঠাৎ করে তাকে হারিয়ে ফেললেন, কিন্তু বর্তমানে সে আপনার সাথে আছে। 15 বছর আমার বয়স হলেও সেই অনুভূতি আমার ভেতরে কাজ করছিল। এভাবে তার সাথে আমার সম্পর্ক গড়ে ওঠে। আমরা প্রতিদিন বিকেলে সেই মাঠে দেখা করতাম। সে আমার চোখের সামনে না থাকলেও আমার এরকম অনুভব হতো যে সবসময় আমার সাথে আছে। আমি তাকে আমার নানুর বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম অনেকবার, কিন্তু সে কোনোদিন রাজি হয়নি। এমনকি আমি তার বাড়িতে যেতে চাইলেও সে আমাকে নিয়ে যেতে চায়নি। কিন্তু আমাদের প্রতিদিন দেখা হতো। এভাবে কোনো একদিন তার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম, তার সাথে কথা বলছিলাম, কিন্তু হঠাৎ করে আমার মামির সামনে পড়ে গেলাম। মামি পানি আনতে যাচ্ছিল ঝিরির দিকে। মামি আমাকে দেখে বলল, কিরে শামসুল, তুমি বাতাসের সাথে কেন কথা বলছিলা? আমি বললাম, আমি বাতাসের সাথে কেন কথা বলবো, আমি কারিমার সাথে কথা বলছিলাম। মামি বলল, কে সে? আমি তো আশেপাশে কাউকে দেখতে পাচ্ছি না। আমি পাশে তাকাতে দেখি আসলেই আমার পাশে কেউ নেই। কারিমা হয়তো মামিকে দেখে ভয় পেয়েছে, তাই লুকিয়ে পড়েছিল। কারণ বিলের আশেপাশে অনেক ঝোপঝাড় ছিল, তাই হয়তো কোথাও লুকিয়ে পড়েছিল। আমি তখন মামিকে বললাম, ও কিছু না, আমি এমনি তোমার সাথে মজা করছি মামি। মামিকে বুঝ দেওয়ার পর মামি চলে গেল। আমি কারিমাকে খুঁজতে থাকি। কিছুক্ষণ পর সে হঠাৎ করে আমার সামনে এসে হাজির হয়। বললাম, তুমি কোথায় গিয়েছিলে? সে বলল, তোমার মামিকে দেখে আমি সরে গিয়েছিলাম। আমি বললাম, ও আচ্ছা, ভালো করেছো। মামি তোমাকে দেখলে আবার নানু আর মামাদের বলে দিত তোমার সম্পর্কে। কিন্তু হঠাৎ করে আমার একটা বিষয় খটকা লাগলো। মামি কেন বলছিল আমি বাতাসের সাথে কথা বলছি? আর আমার যতটুকু মনে আছে, মামি যেদিক দিয়ে এসেছিল আমাদের দুজনকে মামির একসাথে দেখতে পারার কথা। কারিমা যদি ঝোপঝাড়ে লুকিয়েও পড়তো, তাও সেই বিষয়টি মামি লক্ষ্য করত। কারণ বিলের আশেপাশে কোথাও এত বড় গাছ ছিল না যে ওইখানে কারিমা হঠাৎ করে লুকিয়ে পড়বে। এসব প্রশ্ন যখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন কারিমা আবার আমার সাথে এসে আমাকে অন্য মনস্ক করে দেয়। এর কিছুদিন পরের ঘটনা। প্রতিদিনের মতো সেদিনও আমি তার সাথে গিয়ে কথা বলছিলাম। সে কথা চলে হঠাৎ বলল, মনে আছে সেই রাতের কথা যখন তুমি এই বিলের মধ্যে অপরূপ সুন্দর একটা বিড়াল দেখেছিলে? আমি তো হতবাক। বললাম, তুমি কি করে জানলে এই ঘটনা? নানু, মামা আর আমি ছাড়া তো এই ঘটনা কেউ জানে না। তখন সে বলল, সেই বিড়ালটি আমিই ছিলাম। সে আরো বলল, আমি তোমাকে অনেক দিন ধরে এই কথাটি বলবো বলে চিন্তা করছিলাম। আসলে আমি মানুষ নই, আমি হলাম একটা জিন। এই সব শোনার পর আমি কিছুক্ষণ ঘোরের মধ্যে চলে গেলাম, কিন্তু আমি তার সাথে স্বাভাবিক আচরণ করতে থাকি। মনে মনে ভয় পেলেও আমি তাকে বুঝতে দেইনি। তার প্রতি মোহ আমার মধ্যে তৈরি হয়েছিল এবং আমি সেটা জানি। এত সব শোনার পর আমি তাকে আগের মতো আগলে নিয়েছিলাম। তার সাথে তখনও দেখা করতাম। তাকে বলতাম, জিনেরা কি সবসময় প্রতিশোধ পরায়ণ হয়? সামান্য ঘটনার জন্য আমার মা, বাবা সবার জীবন কেড়ে নিয়েছিল, আমার বোনের জীবন কেড়ে নিয়েছিল। তখন সে বলছিল, সব মানুষ যেমন একরকম নয়, ঠিক তেমনি সব জিনেরাও একরকম নয়। মানুষের মধ্যে যেমন ভালো খারাপ আছে, তেমনি জিনদের মধ্যেও ভালো খারাপ আছে। আগে আমরা শুধু বিকেলের সময় দেখা করতাম, কিন্তু আস্তে আস্তে তাকে আমি দিনের বেশিরভাগ সময় আমার আশেপাশে লক্ষ্য করতাম। তাকে আমি ছাড়া কেউ দেখত না। এমন কোন রাত যেত না যে রাতে আমি তার সাথে আড্ডা না দিয়ে ঘুমাতে যেতাম। কিছুদিন পর নানু আবার আমার অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে, কিন্তু কোনো এক জায়গা থেকে জানতে পারেন আমি নাকি প্রতিদিন বিকেল বেলায় বিলের একপাশে গিয়ে বসি এবং নিজে নিজে কথা বলি।
নানু আমার উপর নজর রাখতে শুরু করে এবং খেয়াল করে আমি প্রতিদিন একজনের সাথে কথা বলি। সেদিন তিনি আমাকে নিয়ে সিলেট চলে আসার জন্য রওনা দিলেন। আমি তখনও কিছু জানি না যে নানু আমাকে সিলেটে কেন নিয়ে এসেছেন। নানু আমাকে তার এক বন্ধুর সাথে দেখা করালেন। সেই বন্ধু ছিল একজন মাদ্রাসার শিক্ষক। নানু ও তার বন্ধু একে অপরের সাথে আলাপ আলোচনা করে নানু তার বন্ধুকে আমার ঘটনা সম্পূর্ণ খুলে বলে। নানুর মুখে কারিমার কথা শুনে আমি তো হতবাক হয়ে গিয়েছিলাম। আমি নানুকে বললাম, কারিমা আমাদের কোনো ক্ষতি করে নাই, কেন তুমি কারিমাকে আমাদের জন্য বিপজ্জনক বলছো? তখন সেই হুজুর বলল, কারিমা তোমাকে তার মোহ আবদ্ধ করে রেখেছে, কিন্তু আজকে রাতে তার ফয়সালা হবে। তুমি আজকে কারিমার আসল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে। রাতে নানু ও হুজুর আসন বসায়। সেই হুজুরে ছিল দুটি শক্তিশালী জিন। আমার নানুর সাথেও ছিল সেই জিন আপনারা যা আগে জেনেছেন। তারা 4 জন জিন মিলে কারিমাকে বন্দী করতে আসে। অনেক সময় পেরিয়ে যাওয়ার পর তারা সবাই খালি হাতে ফেরত আসে এবং বলে কারিমাকে বন্দী করে নিয়ে আসা তাদের পক্ষে সম্ভব নয়, কারণ কারিমা মা বাবা ভাই বোন অত্যন্ত শক্তিশালী জিন, তাদের সাথে পেরে ওঠাটা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। এই বলে জিনগুলো চলে যায়। পরের দিন রাতে সেই হুজুর আবার আসে। সেই রাতে নানু ও সেই হুজুর অনেক কষ্টে কারিমাকে হাজির করতে সক্ষম হয়। হুজুর কারিমাকে বলেছিল, কেন তুমি এই ছেলের পিছনে পড়ে আছো? সে তোমার কি ক্ষতি করেছে? কারিমা বলল, আমি তার পিছনে পড়ে নাই, তার সাথে আমি ছোট কাল থেকে আছি, আমরা একসাথে বড় হয়েছি। হুজুর বলল, তোরা তো সামান্য ভুলের জন্য তোর বাবা মা বোনকে মেরে ফেলেছিলি। তখন আমি বুঝতে পারি এই সেই জিনের পরিবার, এর সদস্য যারা আমার পরিবারকে ধ্বংস করে দিয়েছে। আমি সাথে সাথে বলে উঠি, ছদ্মবেশী শয়তান, তোরা আমার পরিবারের সবাইকে মেরেও ক্ষান্ত হসনি, এবার তোরা আমাকে মারার জন্য প্ল্যান করছিস? কারিমার সাথে সাথে বলে উঠল, না না, আমি আমার বাবা মার মতো নই, আমি তোমাকে অনেক পছন্দ করি। তোমাকে যদি মারার মতো হতো তাহলে আমি তোমাকে এতদিন মেরে ফেলতে পারতাম। তখন তাকে দেখে আমার খুব রাগ হচ্ছিল। আমি হুজুরকে বললাম, বন্দী করুন একে, একে আমি আর দেখতে চাই না। হুজুর ও নানু আগে থেকে প্রস্তুত ছিল তাকে বন্দী করার জন্য। প্রস্তুতি অনুযায়ী তাকে বন্দী করে ফেলা হয়। হুজুর নানুকে বলল, এই জিনটি বন্দী, কিন্তু এর বড় সমস্যা অপেক্ষা করছে আপনাদের জন্য। যখন কারিমার পরিবার জানতে পারবে তাদের মেয়েকে বন্দী করা হয়েছে, তখন তারা আপনাদের উপর প্রতিশোধ নেওয়ার জন্য উঠে পড়ে লাগবে। এর জন্য কিছু নির্দিষ্ট নিয়ম কাজ করার পর আপনাদের আর কিছু করতে পারবে না। হুজুর সবার জন্য একটি করে তাবিজ দিয়েছিল এবং বলেছিল, আপনি বাসায় যাওয়ার পর আগামী 41 দিন পর্যন্ত বাসায় যেন গরুর মাংস রান্না না করা হয়। আর কিছু নিয়ম কানুন নানুকে বলে দিয়েছিল যা আমার মনে নেই। নানু সেই নিয়মগুলো পালন করে ও আমাদের বিপদ থেকে আমরা রেহাই পাই। এই ঘটনার অনেক বছর কেটে যায়। এর মধ্যে আমি বিয়ে করি। জ্ঞান বিদ্যা না থাকায় গাড়ির ড্রাইভার হিসেবে কর্মজীবন শুরু করি। অনেক কষ্টের পর বিআরটিসি সরকারি ড্রাইভার হিসেবে যোগ দেই। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 2015 সালের থেকে আমি আস্তে আস্তে বদলাতে শুরু করি। আমি স্বপ্নে আবারও কারিমাকে দেখতে থাকি। সে আমাকে হুঙ্কার দিয়ে বলতো, আমি তো তোর কোনো ক্ষতি করিনি, আমার মা বাবার করা শাস্তি কেন আমাকে পেতে হলো? সে আবার হুমকি দিত, বলতো, আমি তোকে ছাড়বো না। আমার সাথে থাকা আমার হেল্পাররা অদ্ভুত ঘটনার সাক্ষী হতো। আমি নাকি তাদের সামান্য ভুলের জন্য মারধর পর্যন্ত করতাম। মাঝে মধ্যে মহিলা কণ্ঠে বলতাম, আমার আশেপাশে যেন তাদের না দেখি। এর মধ্যে আমি একবার চাল নিয়ে সিলেট গিয়েছিলাম। তখন আমার গাড়ির হেল্পার ছিল একজন সিলেটি। সে আমাকে নিয়ে একটি মাজারে গিয়ে তার এক পরিচিত খাদেমের সাথে পরিচয় করিয়ে দেয়। সেই খাদেমকে আমার ঘটনা বলার পর উনি বলে, আজ রাতে তোমরা দুইজনে একসাথে থাকবে, আমি দেখি কি করা যায়। রাতে তিনি আমাদের একটা রুমে থাকতে দেন এবং রাত 12টার দিকে খাদেম সাহেব আমাকে তার সাথে তার পাশের আরেকটা রুমে নিয়ে গিয়ে কিছু রিচুয়াল করেন। এরপর তিনি আমাদের সেদিনের মতো ঘুমাতে যেতে বলেন এবং তার পরের দিন সকালে তিনি আমাদের বিস্তারিত জানাবেন বলে জানান। সেদিন সকালে তিনি বলেন, কারিমা নামের জিনটি ভালো ছিল, সে আপনার কোনো ক্ষতি করত না, কিন্তু আপনার নানু ও ওই হুজুর তাকে বন্দী করে ফেলেছিল। ওই জিনটি অনেক শক্তিশালী জিন। সে নিজের ইচ্ছায় বন্দী হয়েছিল কারণ আপনি কারিমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন। অন্যথায় আপনার নানু কিংবা ওই হুজুর কারোরই ক্ষমতা ছিল না কারিমা নামক জিনটিকে বন্দী করার। ওই হুজুর এমন সিস্টেম করে দিয়েছিল যাতে কারিমার পরিবার আপনার কোনো ক্ষতি করতে না পারে। অনেক বছর আগে আপনার নানু মারা গিয়েছে, কিন্তু কিছুদিন আগে ওই হুজুরও মারা যাওয়ায় কারিমা নামক জিনটি তার বন্দী দশা থেকে মুক্তি পায়। অনেক বছর বন্দী থাকায় সে আপনার প্রতি ক্ষিপ্ত হয়ে ওঠে, কিন্তু এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। মারা যাওয়ার আগে ওই হুজুর এমন ব্যবস্থা করে গিয়েছিল
বলেছিল যে ওই জিনটি মুক্তি পাবার পর আপনার বা আপনার পরিবারের কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু জিনটি প্রচুর শক্তিশালী হওয়ায় সে এখন কিছু ক্ষতি করার চেষ্টা করছে। তবে চিন্তার কোনো কারণ নেই, এর সমাধান আমি আপনাকে দিয়ে দিব। তিনি কি তাবিজ দিয়েছিলেন যেটা এখন আমি ব্যবহার করি। তিনি বিশেষ কিছু নিয়মও বলেন। তিনি আমাকে কয়েকটা আয়াত শিখিয়ে দিয়েছিলেন আর বললেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবসময় পাক পবিত্র থাকবেন এবং এই দোয়াগুলো পড়ে সবসময় শরীর বন্ধ রাখবেন। ইনশাআল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না। সেই থেকে আমার তেমন কোনো সমস্যা হতো না। তবে মাঝে মধ্যে যদি পাক পবিত্র না থাকি বা দোয়াগুলো পড়তে ভুলে যাই, তখন জিনটি আমার ওপর আসর করতে পারে। তবে এখন আগের মতো আর ভয় লাগে না। গাড়ির হেল্পাররা তার সাথে বেশি দিন থাকতে না পারার কারণ জিজ্ঞেস করলে তিনি বলেন যারা তার গাড়ির হেল্পার হয়ে আসে তারা নাকি জিনকে স্বপ্নে দেখে ও জিনকে তাদের সাথে আকার ইঙ্গিতে বুঝিয়ে অনেক কিছু বুঝায়। 2-3 জন হেল্পার নাকি ওই জিনকে সরাসরি দেখেছিল, তাই তারা থাকতে চায় না আমার সাথে, আমি একাই গাড়ি চালাই। পাকিস্তান গিয়ে ফুপাপু দুইজনই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর বড় ভাই ইউরোপে চলে গিয়েছিল। বড় ভাই সম্পর্কে এইটুকুই জানি। এই বলে শামসুল আলম তার ঘটনা শেষ করেন। আজকে ঘটনা এতটুকুই। অনাকাঙ্ক্ষিত বানান ভুলের জন্য ক্ষমাপ্রার্থী। ভূত.কমে এটি ছিল আমার প্রথম ঘটনা। আশা করি লিসেনারদের ঘটনাটি পছন্দ হয়েছে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। ঈদের সময় পাঠানো ঘটনা, এই জন্যই আমি সেই ঘটনাটি এতদিন পরে পড়ে শোনালাম, কারণ এটা কিউএ ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ এই ঘটনাটি পাঠানোর জন্য। আমরা আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমাদের ইমেল করুন, পাঠিয়ে দিন আপনাদের ঘটনা russell.booth.com@gmail.com। যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, অনেকদিন পর লিখতে বসলাম। আমি হুমায়রা ঢাকার মিরপুর থেকে বলছি। আজকের ঘটনাটা একটু অদ্ভুত আমার কাছে মনে হয়। কেন অদ্ভুত বললাম সেটা ব্যাখ্যা করছি। মূলত যতবার এই ঘটনা শেয়ার করব বলে লিখতে নেই, কেন জানি না এক অজানা কারণে আর লেখা হয়ে ওঠে না। অথচ সংগৃহীত বা অন্যের সাথে ঘটে যাওয়া ঘটনা শেয়ার করেছি বহুবার, কিন্তু আমার নিজের সাথে ঘটে যাওয়া এই ঘটনাটা আমি শেয়ার করিনি। যাই হোক, কথা না বাড়িয়ে এবার ঘটনায় চলে যাই। আমরা তখন নতুন বাড়ি করি। সেই বাড়িতে ওঠার কয়েকদিন পর এই ইনসিডেন্টটা আমাদের সাথে ঘটেছিল। আমাদের বাড়ির একটু বর্ণনা দেই। যেখানে আমাদের বাড়ি তার আশেপাশে কোনো বাড়িঘর ছিল না। খোলা মাঠ, দুই দিকে, পেছনে পুকুর আর সামনে একটা হাইওয়ে। বাড়ির পরিবেশটা এত সুন্দর, বিকালে ছাদে উঠে তাকালে চারিদিক শুধু মাঠ, একটু দূরে একটা মেহগনি বাগান আর তার পাশে কালো পুকুর। এই পুকুরটার নাম কালো পুকুর কেন জানি না, তবে এটুকু জানি ওই পুকুরে অনেক মাছ আছে, কিন্তু কেউ সেই মাছ ধরতে পারে না, কারণ ওখানে প্যারানরমাল কিছু বিষয় আছে। সবার ধারণা ওখানে জিন থাকে। একবার হলো কি, আমাদের ওই দূরের এলাকা থেকে একদল জেলে আসলো। ওরা বলল, আমরা শুনেছি আপনাদের পুকুরে নাকি মাছ ধরা যায় না, আমরা মাছ ধরে দিতে পারবো, তবে শর্ত আছে। মোট মাছের 4 ভাগের 3 ভাগ আমাদের দিতে হবে। তো যার পুকুর সে ভাবল মোটেও ধরতে পারি না, যদি 1 ভাগ পাই তাতে অনেক বেশি হয়ে যাবে। সে রাজি হয়ে গেল। এরপর পুকুরে মাছ ধরার প্রস্তুতি নিল জেলেরা। জাল ফেলল। একদিক থেকে অন্যদিকে টেনে নেওয়া হলো জাল, কিন্তু কোনো মাছ ধরা পড়ল না, কিছু মলা ঢেলা মাছ ছাড়া। জেলেরা তো খুব বিরক্ত। কেন এমন হলো? মাছ না পেলে পোষাবে কিভাবে? এত কষ্ট করে এতগুলো মানুষ খাটলো, কোনো মাছ না ধরে বাড়ি যাবে, এটা তো হতে পারে না। এত মাছ দেখা যাচ্ছে অথচ জালে উঠছে না। তারা নতুন সিদ্ধান্ত নিল, পাম্প নিয়ে সেচ দেবে। পাম্প আনা হলো সেচ দেওয়ার জন্য। এরপর স্টার্ট হলো। জেলেরা বলা বলি করছিল, এইবার মাছ তুমি না উঠে যাবে কই? পুকুরের সাইজ অনুযায়ী সেচ দিতে বেশি সময় লাগার কথা না, কিন্তু অস্বাভাবিক বেশি সময় লাগছে। পানি কমছে না। যাই হোক, পানি সেচ হচ্ছে। এদিকে রাত হয়ে গেছে। জেলেরা ওখানেই চুলা বসিয়ে রান্না করার আয়োজন করলো। আর সবাইকে বলা হলো, এত রাতে কেউ মাছ ধরতে নামবে না, যা করার সকাল সকালে করবে। ভোর রাতের দিকে পানি কমে আসলো। সেচ বন্ধ করে দেয়া হলো। সবাই লাইট মেরে দেখল প্রচুর মাছ। জেলেরা ভীষণ খুশি। সকালের আলো ফুটলেই তারা মাছ ধরতে নামবে। এদিকে এলাকার লোকজনের ভেতরে ভীষণ একটা কৌতূহল ছিল এই পুকুর নিয়ে। তাই ভোর হতে তারাও হাজির হলো মাছ ধরা দেখার জন্য। কিন্তু তারা আশ্চর্যজনকভাবে কোনো মাছ ধরতে পারল না।
যখনই কাদার মধ্যে থেকে মাছ ধরে ছুটিতে রাখা হয় তখনই তারা দেখতে পায় সেটা মাছ নয়, সাপ। তারপরে চোখের ভুল বা হ্যালুসিনেশন ভেবে আরো কিছুক্ষণ মাছ খোঁজাখুঁজির পর একে অন্যের কাছে জিজ্ঞাসা করে, তুমি কি মাছ দেখতে পাচ্ছ না সাপ? এমন সময় উপর থেকে এলাকার লোকজন চিৎকার শুরু করলো, সাপ সাপ বলে। ভয়ে জেলেরা সব পুকুর থেকে ছুটাছুটি করে উপরে উঠে গেল, কারণ পুকুর ভর্তি শুধু সাপ আর সাপ। সে সাপগুলো যেন তেন সাপ নয়, সংখ্যায় একটা দুটা নয়, শত শত সাপ। কেমন একটা পরিস্থিতি চিন্তা করুন। একজন মানুষ শুধু নয়, এলাকার সব মানুষ জড়ো হয়েছে সেই সাপ দেখার জন্য। আমাদের এলাকার সকলেরই মনে আছে সেই ঘটনা, এবং এলাকায় সেটা একটা প্রচলিত ঘটনা হিসেবে বর্ণিত আছে। আপনি শুনলে অবাক হবেন, এখনো সেই পুকুর আছে এবং সেখানে এখনো কেউ একা যেতে সাহস পায় না। দিনে দুপুরে কিংবা রাতে যখনই সেখানে কেউ যাবে, দুইটা বা একটা সাপ নজরে পড়বেই। আর সেই ভয়ঙ্কর জায়গাতেই আমাদের বাড়ি। বাড়ির আশেপাশের পরিবেশটা দেখলে আপনার অন্যরকম এক অনুভূতি হবে। জায়গাটা ভয়ঙ্কর সুন্দর, যেখানে থাকতে আপনার ইচ্ছে করবে, ভালো লাগবে এবং ভয়ও করবে। যাই হোক, মূল ঘটনায় চলে যাই। আমরা নতুন বাড়িতে উঠলাম একটু তাড়াহুড়া করে, কারণ আমার দাদুর শরীরটা ভালো ছিল না। বার্ধক্যজনিত কারণে দাদুর তখন মুমূর্ষু অবস্থা, আর আমার বাবা খুব চাইছিল তার বাড়িতে তার মা যেন কয়েকটা দিন হলেও থাকতে পারে, তাই এত তাড়াহুড়া। আমরা নতুন বাড়িতে উঠলাম, চারিদিকে কোনো বাউন্ডারি নেই, ভয়ঙ্কর পরিবেশে ঠায় দাঁড়িয়ে আছে আমাদের সদ্য করা সেই বাড়ি। আমার দাদুর অবস্থা ভালো না, ভুলভাল কথা বলা শুরু করেছে, প্রলাপ বকছে। এমন চলল সপ্তাহখানেক। তারপর দাদুর জবান বন্ধ হয়ে গেল। এভাবে 5 দিন কথা বন্ধ ছিল তার সেই চির বিদায়ের মুহূর্ত আসলো। তিনি মারা গেলেন। আত্মীয় স্বজন সবাই আসলো, বাড়ি ভর্তি লোকজন, একটা অন্যরকম পরিবেশ। এরকম কাটলো 4-5 দিন। তারপর যে যার বাড়িতে চলে গেল। রয়ে গেলাম শুধু আমরা 4 জন, আম্মু, আব্বু এবং আমরা 2 ভাই বোন। মৃত বাড়ি কেমন ভয় ভয় লাগে। সন্ধ্যা হলে কেমন থমথমে পরিবেশ। একটা কথা বলতে ভুলে গেছি, বাড়িতে ওঠার পর থেকেই রাত হলে ঘরের চারিদিকে কেমন যেন একটা শব্দ পেতাম। মাঝে মাঝে বাড়ির ফ্রন্টের দিকে কলাপসিবল গেট ছিল, সেটা ধরে কেউ ঝাঁকাতো, ঝুলতো এমন মনে হতো। কিন্তু দরজা খুলে গেটের কাছে কাউকেই পাওয়া যেত না। মাঝে মাঝে চাপা কান্নার শব্দ ভেসে আসতো। কি এক অদ্ভুত অনুভূতি, বলে বোঝাতে পারবো না। দাদি মারা যাবার একটা মনোকষ্ট, সাথে এরকম ভৌতিক পরিবেশ আমাদের জীবনটা কেমন দুর্বিষহ করে তুলল। রাত হলে মনে হতো, এটা আমরা কোথায় আসছি? এত ভয় লাগে, এখানে থাকবো কিভাবে? আমার বাবা বলতো, নতুন বাড়িতে উঠলে প্রথম প্রথম এরকম লাগে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। সে এই ভৌতিক ব্যাপারগুলোকে কোনোভাবে পাত্তাই দিচ্ছিল না। যাই হোক, এক রাতের কথা বলি। আমার বাবা হঠাৎ অফিসের কাজে বাইরে গিয়েছিল, আর যাওয়ার সময় বলে গিয়েছিল সে আজ রাতে বাসায় ফিরবে না। এমনিতেই বাবা বাসায় থাকতেই আমরা ভয়ে গুটিসুটি মেরে থাকি, আর বাবা না থাকলে আমরা কিভাবে থাকবো ভাবতেই পারছিলাম না। সন্ধ্যা হলো, আমরা 3 জন বাসায় সামনের গেট এবং পেছনের দিকে বের হওয়ার জন্য যে লোহার দরজা, সেটা তালা দিয়ে দেই। আমরা নাস্তা খাচ্ছিলাম, হঠাৎ মনে হলো চারিদিকে প্রতিদিনের চেয়েও আরো বেশি নিস্তব্ধ এবং আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল। মনে হলো খুব বড় ঝড় আসবে, আর সেই সময় একটু মেঘ দেখলেই বিদ্যুৎ চলে যেত। বাতাস, বৃষ্টি যাই হোক, বিদ্যুৎ নেই। সেদিনও তার ব্যতিক্রম ছিল না। বিদ্যুৎ চলে গেল, নিমিষেই অন্ধকারে ছেয়ে গেল চারিদিক। শুরু হলো ঝড়, বাতাসের তীব্র বেগে বয়ে চলা, সাথে আমাদের মনের ভয় হিমশীতল স্রোতধারাও বইছে। আম্মু আমাদের 2 ভাই বোনকে নিয়ে একটা টিমটিমে চার্জার ল্যাম্প জ্বালিয়ে বসে আছে, আর ঝড় থামার অপেক্ষা করছে। নিশুতি রাত, ভাইয়া আর আম্মু ভয় পাচ্ছে চোর ডাকাতের। হাইওয়ের পাশেই আমাদের বাড়ি, কিন্তু কেমন যেন শুনশান পরিবেশ। আমি ভয় পাচ্ছি অতি প্রাকৃত কিছুর। বাতাসের ঝাপটা কিছুটা কমে আসলো, কিন্তু তার সাথে নতুন সংযোজন হলো বৃষ্টি। বৃষ্টি পড়তে শুরু করলো, ঝুমঝুম ঝুমঝুম বৃষ্টি। কি এক ভয়ঙ্কর অনুভূতি, এখনো লিখতে গিয়ে গা শিউরে ওঠে। টানা বৃষ্টি বয়ে যাচ্ছে, আমরা এক অজানা ভয়ের মধ্যে সময় পার করছি। আর তখনই ঘটল সেই ঘটনা। হঠাৎই একটা ঝনঝন শব্দে কি যেন আমাদের গেট ধরে ঝাঁকাচ্ছে। ভয়ে আমরা 3 জন পাথর হয়ে গেছি, চুপ করে আছি, কেউ কথা বলছি না। একটানা শব্দ হয়েই যাচ্ছে। কিছুক্ষণ পর শব্দটা থেমে গেল। আম্মু আর ভাইয়া দেখার সিদ্ধান্ত নিল। ভাইয়া বলল, ছাদে গিয়ে দেখি কে। আম্মু বলল, না দরকার নাই। আমি বললাম, জানালার পর্দা সরিয়ে দেখি।
তারপর পর্দা একটু ফাঁকা করে গেটের দিকে তাকিয়ে ভাইয়া বলে, অন্ধকারে কাউকে দেখা যাচ্ছে না। আম্মু, ভালো করে আশেপাশে চেয়ে দেখো, কেউ নেই। হঠাৎই আকাশে বিদ্যুৎ চমকানোর আলোতে দেখলো কে যেন দাঁড়িয়ে আছে গেটের কাছে। ছোট কিছুটা বামন আকৃতির একজন বুড়ো মহিলা, যার পরনে ছাই বা ময়লাটে একটা সাদা শাড়ি, মাথায় বড় করে একটা ঘোমটা টানা। ঘোমটার কারণে মুখ দেখা যাচ্ছে না। জানালা থেকে একটু সরে আসলো সে এবং বলল, মা, একটা বুড়ো মহিলা দাঁড়িয়ে আছে। আম্মু, মনে হয় কোনো বুড়ো মানুষ বিপদে পড়েছে, চলো দরজা খুলি দেখি কে। আম্মু আর ভাইয়া কোনো প্রকার ভৌতিক ভয় পাচ্ছিল না। তারা ভাবলো কে জিজ্ঞেস করি, কিন্তু আমি সেই ছোটবেলা থেকেই এই অতি প্রাকৃত জিনিসে অনেক ভয় পাই। আমি বললাম, যেও না, ভয় লাগছে। আম্মু বলল, গেট তো লক করা, জাস্ট দরজাটা খুলবো, দেখবো কে। তারা দরজা খুলল এবং দেখলো কেউ একজন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, যার মাথাটা ঘোমটার কারণে দেখা যাচ্ছে না। মুখের স্থানে কেমন যেন অন্ধকার। আম্মু বলল, কে আপনি, কি চান? এই ঝড় বৃষ্টির রাতে কোথা থেকে এসেছেন? সে মুখ না তুলে কেমন অদ্ভুত ভাবে মাথা নাড়ছে। আমি সেই দৃশ্য আজও ভুলতে পারি না। কেমন নারী পুরুষ মিশ্রিত কণ্ঠে বলল, দরজা খোলো, খোলো, দরজা খোলো। এত ভয়ঙ্কর ছিল সেই কণ্ঠস্বর। আম্মু ঠাস করে দরজা বন্ধ করে দিয়ে বলল, এ তো মানুষের কণ্ঠস্বর মনে হচ্ছে না। আমি চিৎকার দিয়ে কান্না শুরু করেছি। ওইদিকে চলছে সেই ভয়ঙ্কর কণ্ঠের চিৎকার, দরজা খোলো, দরজা খোলো। সামনের দরজার পর পেছনের দরজা ধরে ধাক্কা দিচ্ছে আর বলছে, দরজা খোলো। কখনো ডান দিকের জানালা, কখনো বাম দিকের জানালা, সবকিছু হচ্ছে খুব দ্রুত। একজন বৃদ্ধ মহিলার ক্ষেত্রে এত দ্রুত এই জানালা থেকে ওই জানালায়, এই দরজা থেকে ওই দরজায় মুভ করা কোনোভাবেই সম্ভব না। আমার আম্মুর বুঝতে বাকি রইল না ওই বুড়ি মহিলা আসলে কে। আম্মু আমাদের দুজনকে দুই হাতে চাপড়ে ধরে শুধু সূরা পড়তে লাগলো, আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়ুল কাইয়ুম, অর্থাৎ আয়াতুল কুরসি। খুব জোরে জোরে পড়তে থাকলেন। এভাবে কতক্ষণ সময় কেটে গেছে বলতে পারবো না। হঠাৎ ভাইয়ার ডাকে আমাদের চৈতন্য ফিরে পেলাম। আম্মু পড়া বন্ধ করলো। ভাইয়া বলল, শব্দ আর হচ্ছে না। আশ্চর্যজনক বিষয় হলো, আয়াতুল কুরসির এত ক্ষমতা, অথচ আমরা এর গুরুত্ব সবসময় বুঝতে পারি না। সেই রাতে এত বড় বিপদ থেকে রক্ষাকারী অলৌকিক বাণী হলো আয়াতুল কুরসি। কিছুক্ষণ পর বিদ্যুৎ চলে আসলো। তখনও আমাদের ভয় পুরোপুরি কাটেনি। হঠাৎ আবার বাইরের গেটে ঠক 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 শব্দ। কে যেন ডাকছে ভাইয়ার নাম ধরে। না, এবার ভৌতিক কোনো বিষয় নয়। কণ্ঠস্বরটা আমাদের পরিচিত। বুঝতে পারলাম এটা আমাদের কাজিন শাহজাহান ভাই। কাক ভেজা হয়ে গেটে দাঁড়িয়ে আছে। আমরা যেন প্রাণ ফিরে পেলাম। তাড়াতাড়ি তাকে গেট খুলে ভেতরে ঢোকালাম। এভাবেই সেই ভয়াবহ রাতের সমাপ্তি ঘটল। আমাদের বাড়িটা এখনো আছে, তবে বহু বছর আর সেখানে আমরা কেউ থাকি না। বাড়িটাও এখন আর একতলা নেই, এখন ভাড়া দেয়া হয়েছে নিচতলায়। আমরা যখন যাই তখন দোতলায় থাকি। দোতলাটা সবসময় তালা বন্ধ থাকে। আপনি যখন আমাদের এলাকায় আসবেন, নিমন্ত্রণ রইল সেই ভয়ঙ্কর সুন্দর মেহগনি গাছে ঘেরা বাড়িতে। আমি জানি না মানুষ কেন বলে জিন ভূতে বিশ্বাস করে না। আমরা যদি মুসলিম হই তাহলে তো কোরআনে উল্লেখ আছে জিন জাতির কথা। সেই রাতে যদি অবিশ্বাসী লোকগুলোর কোনো একজন থাকতো, বুঝতে পারত ভয় কাকে বলে আর পৃথিবীতে জিন ভূত আছে কিনা। রাব্বি মাঝে মাঝে বলে, সমাজের কিছু সংখ্যক মানুষ জিন ভূত বিশ্বাস করি না, কিন্তু অন্ধকারে সিঁড়ি দিয়ে নামার সময় কিংবা অন্ধকার রুমের ভেতরে ভয় পাই। যদি তারা এগুলো বিশ্বাসই না করে তাহলে তাদের কিসের ভয়?